অ্যাক্ট 2, দ্য 6th of March 1886। এখানে একটা ডেট বলা হচ্ছে, সেই ডেটটা হচ্ছে 6th of March 1886। অ্যাক্ট 1টা যেখানে শেষ হয়েছিল এটা কিন্তু তার কন্টিনিউয়েশন নয়। মানে এই যে তারিখটা আমরা দেখছি এবং এর পরে যে ঘটনাগুলো আমরা এই অ্যাক্ট 2তে দেখব সেগুলো কিন্তু ওই অ্যাক্ট 1-এর ঘটনার অনেক পরে হয়েছে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে এরকম নয় যে অ্যাক্ট 1 শেষ হয়েছে আর ঠিক তারপরেই অন্য এক জায়গায় অ্যাক্ট 2টা শুরু হচ্ছে, না, এটা সম্পূর্ণ একটা অন্য সময়ে দৃশ্যিত হচ্ছে। এবং যে সময় দৃশ্যিত হচ্ছে এই দৃশ্যটা, সেটা হচ্ছে সেই ডেটটা বলা হচ্ছে 1886, দ্য 6th of March। কোথায় হচ্ছে? ইন দ্য গার্ডেন অফ মেজর পেটকফস হাউস। তাহলে এখন আমরা পৌঁছে গেছি মেজর পেটকফের বাড়ির গার্ডেনে, মানে বাগানে। ইট ইজ আ ফাইন স্প্রিং মর্নিং। এবং সময়টা কখন? সময়টা হচ্ছে একটা সুন্দর বসন্তকালের সকাল। অ্যান্ড দ্য গার্ডেন লুকস ফ্রেশ অ্যান্ড প্রিটি। এবং এই সুন্দর একটা বসন্তের সকালে গার্ডেনটা বেশ সুন্দর তরতাজা লাগছে। বিয়ন্ড দ্য পেলিং দ্য টপস অফ এ কাপল অফ মিনারেটস ক্যান বি সিন। পেলিংস মানে কাঠ দিয়ে যে সমস্ত বেড়া করা হয় বাগানের চারপাশে বা কোনো একটা ইয়ার্ড বা উঠোনের চারপাশে, সেটাকে বলা হয় পেলিংস। সেই কাঠের যে বেড়া আছে, সেই কাঠের বেড়ার ওপারে যদি দৃষ্টি নিক্ষেপ করো তাহলে তুমি কি দেখতে পাবে? তুমি মিনারেটস মানে গম্বুজ, যে দুটো গম্বুজের চূড়ো দেখতে পাবে, শোয়িং দ্যাট দ্যার ইজ আ ভ্যালি দেয়ার। এবং সেই গম্বুজের চূড়াগুলো দেখা যাচ্ছে, তার মানে এটা বোঝা যাবে যে ওখানে একটা উপত্যকা আছে, উইথ দ্য লিটল টাউন ইন ইট। এবং সেই উপত্যকাতে একটা ছোট্ট শহরও আছে। একটা উপত্যকা, সেই উপত্যকায় একটা ছোট্ট শহর, এবং সেই ছোট্ট শহরে একটা গির্জা আছে, তার চূড়োগুলো দেখা যাচ্ছে। A few miles further, the Balkan Mountains rise and shut in the view. তুমি যদি ওই চূড়োগুলোর পরেও তোমার দৃষ্টি নিক্ষেপ করো তাহলে তুমি ব্যালকান পর্বতমালা তার শৃঙ্গগুলোকে দেখতে পাবে দূরে। এবং তুমি দেখবে সেই ব্যালকান পর্বতমালার যে শৃঙ্গগুলো, সেইগুলো হঠাৎ করে উঠে এসছে বলে বিয়ন্ড দ্যাট, তার পিছনে মানে আরও দূরে কি আছে সেটা দেখা যাচ্ছে না। সেই ভিউটাকে এই পর্বত শৃঙ্গ বা এই পর্বতমালা ব্লক করে দিয়েছে। সেই জন্য বলছে ব্যালকান মাউন্টেন্স রাইজ অ্যান্ড শাট ইন দ্য ভিউ। উইদিন দ্য গার্ডেন দ্য সাইড অফ দ্য হাউস ইজ সিন অন দ্য রাইট। নাও যদি গার্ডেনটাকে ধরা হয় তাহলে গার্ডেনের ডান দিকে এই যে পেটকফ ফ্যামিলি, তাদের বসত বাড়ি আছে, মানে ডান দিকের জায়গাটা হচ্ছে তাদের বসত বাড়ি। উইথ এ গার্ডেন ডোর রিচড বাই এ লিটল ফ্লাইট অফ স্টেপস। আর ওই গার্ডেন আর তাদের যে অন্দরমহল যদি আমরা ধরি বা যেখানে তারা বসবাস করে, এই দুটোকে লিঙ্ক করেছে বা কানেক্ট করেছে একটা ডোর। সেই দরজা দিয়ে গার্ডেনে এবং বাড়ির ভিতরে আসা যাওয়া করা যায়। এবং আ লিটল ফ্লাইট অফ স্টেপস মানে কয়েকটা সিঁড়িও আছে। মানে বাড়ির ভিতর থেকে বাইরে আসতে গেলে বা গার্ডেনে আসতে গেলে একটা ডোর, তারপরে ডোরের পরে কয়েকটা সিঁড়ি নেমে তারপরে গার্ডেনে আসতে হবে। অন দ্য লেফট দ্য স্টেবল ইয়ার্ড। আর এই বাগানটার বাঁ দিকে একটা স্টেবল মানে ঘোড়ার আস্তাবল আছে এবং তার সঙ্গে যুক্ত একটা ইয়ার্ড বা বড় ফাঁকা জায়গাও আছে। উইথ ইটস গেটওয়ে, এবং সেখানেও একটা গেট লাগানো আছে। এনক্রোচড অন দ্য গার্ডেন। এবং এই যে স্টেবলের যে ইয়ার্ড, সেইটার কিছুটা অংশ গার্ডেনের বসার জন্য ব্যবহার করা হচ্ছে। এনক্রোচ মানে অনধিকার প্রবেশ, মানে ওইটা অ্যাকচুয়ালি স্টেবলের ইয়ার্ডের জন্য সংরক্ষিত, কিন্তু তা সত্ত্বেও সেটাকে গার্ডেনে বসার জন্য বা টেবিল ফেবিল পাতার জন্য ব্যবহার করা হয়। There are fruit bushes along the paling and house. এবং সেই যে কাঠের বেড়া এবং বাড়ির চারপাশে ফলের গাছ লাগানো আছে, এবং সেই ফলের গাছ লাগানো থাকার ফলে বেশ ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। কাভার্ড উইথ ওয়াশিং হাং আউট টু ড্রাই। এবং সেই যে ঝোপঝাড়, তার উপরে যে সমস্ত জামা কাপড় কাচা হয়েছে সেগুলোকে মেলে দেওয়া হয়েছে শুকোতে দেওয়ার জন্য। আ পাথ রানস বাই দ্য হাউস। আর একটা পথ, সেই পথটা বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে।
অ্যান্ড রাইজেস বাই 2 steps অ্যাট দ্য কর্নার, তারপরে কোণাতে গিয়ে দুটো সিঁড়ি আছে, ওয়ার ইট টার্নস আউট অফ দ্য রাইট, এবং তারপরে সেখান থেকে ওই রাস্তাটা দুটো সিঁড়ির পরে ডান দিকে ঘুরে যাচ্ছে অ্যালং দ্য ফ্রন্ট, এবং সেই রাস্তাটাই আবার তোমাকে এই গার্ডেনের সামনে নিয়ে এসে ফেলবে। ইন দ্য মিডল অফ আ স্মল টেবল উইথ 2 bent wood chairs অ্যাট ইট, তারপরে সেই যে গার্ডেনেতে একটা ফাঁকা জায়গা, মানে যেটা স্টেবল ইয়ার্ড, সেখানে একটা টেবিল পাতা আছে এবং তার সঙ্গে বেন্ট উড চেয়ার্স এবং কাঠের দুটো বাঁকানো চেয়ার আছে। ইজ লেড ফর ব্রেকফাস্ট উইথ টার্কিশ কফি পট, কাপস, রোলস এটসেট্রা, এবং সেই টেবিলের মধ্যে ব্রেকফাস্টের বিভিন্ন খাদ্যদ্রব্যাদি রাখা আছে। এবং তারা যে অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করে সেটা জানানোর জন্য এখানে বলা হচ্ছে যে কফি পটে কফি দেওয়া হয়েছে সেটা হচ্ছে তুর্কিশ, এবং সেখানে যে কাপস আছে সেগুলোও বেশ মূল্যবান, এবং রোলস হচ্ছে একটা খাবার ব্রেকফাস্টের জন্য। তো এরকম বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট সেই টেবিলের উপরে সাজানো আছে। বাট দ্য কাপস হ্যাভ বিন ইউজড, এবং এখানে যে কাপসগুলো রাখা আছে সেগুলোতে বোঝা যাচ্ছে কেউ কফি পান করেছে, সেই জন্য বলছে কাপস হ্যাভ বিন ইউজড। অ্যান্ড দ্য ব্রেড ব্রোকেন, এবং রুটিগুলোকেও টুকরো করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে ব্রেকফাস্ট করা অলরেডি হয়ে গেছে। দের ইজ আ উডেন গার্ডেন সিট আগেনস্ট দ্য ওয়াল অন দ্য লেফট, এবং দেওয়ালে ঠেসান দিয়ে বাঁ দিকে একটা কাঠের গার্ডেন সিট, মানে গার্ডেনে যে সমস্ত দেখবে যে বেঞ্চের মতো করা থাকে বা চেয়ারের মতো করা থাকে যেখানে বসা যায়, সেরকম একটা বসার জায়গা আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই সমস্ত টেবিল বা ব্রেকফাস্ট যেখানে রাখা তার বাঁ দিকে। লৌকা স্মোকিং এ সিগারেট, ঠিক সেই রকম একটা জায়গায় লৌকা একটা সিগারেট করছে, মানে ধূম্রপান করছে। ইজ স্ট্যান্ডিং বিটুইন দ্য টেবিল অ্যান্ড দ্য হাউস, এবং সে কোথায় দাঁড়িয়েছে? বাড়ি এবং সেই টেবিলগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে সে দাঁড়িয়ে আছে। টার্নিং হার ব্যাক উইথ অ্যাংরি ডিসডেন অন এ ম্যান সার্ভেন্ট হু ইজ লেকচারিং হার। দৃশ্যটা কীরকম? সে দেখা যায় একটা ম্যান সার্ভেন্ট, মানে একটা ভৃত্য যে হচ্ছে পুরুষ, সে তাকে বক্তৃতা দিচ্ছে, লেকচারিং মানে বক্তৃতা দিচ্ছে তার উদ্দেশ্যে, এবং সে সেই মানুষটার দিকে পিট করে এবং তাচ্ছিল্যের সঙ্গে, ডিসডেন মানে তাচ্ছিল্যের সঙ্গে তার কথাগুলো শুনছে। হি ইজ আ মিডল এজড ম্যান অফ কুল টেম্পারমেন্ট অ্যান্ড লো বাট ক্লিয়ার অ্যান্ড কিন ইন্টেলিজেন্স। না, এই যে ব্যক্তিরা যে লেকচার করছে লৌকাকে, সে হচ্ছে একজন মধ্যবয়স্ক ব্যক্তি, এবং তার কী কী গুণ আছে? তার কুল টেম্পারমেন্ট মানে তার খুব ঠান্ডা মাথা, অ্যান্ড লো বাট ক্লিয়ার অ্যান্ড কিন ইন্টেলিজেন্স, এবং তার বুদ্ধিমত্তা কম হলেও যতটুকু আছে সেটা বেশ পরিষ্কার এবং প্রখর। উইথ দ্য কমপ্লেসেন্সি অফ দ্য সার্ভেন্ট হু ভ্যালুজ হিমসেলফ অন হিজ র্যাঙ্ক ইন সার্ভিলিটি, এবং এমন একটা ব্যক্তি, কমপ্লেসেন্সি মানে আত্মতুষ্টি, এবং সার্ভিলিটি মানে দাসত্ব, মানে সে যে এখানের একজন দাস ছাড়া কেউ নয়, বা সে এখানে সার্ভ করতে এসছে বা সেবা করতে এসছে, এবং এটাতে সে বেশ খুশি। মানে এরকম নয় সে এখানে এই যে তার মনিবদের তাকে সেবা করতে হচ্ছে সেটাতে সে কমপ্লেন্ট করছে বা অভিযোগ করছে। সে এমন একজন সার্ভেন্ট যে নিজের কাজকে ভীষণভাবে ভালোবাসে এবং মনিবের খুবই প্রভুভক্ত, এবং সে এটাকে বেশ গুরুত্ব দিয়ে এবং যথেষ্ট মনোযোগ দিয়ে করে। And the imperturbability of the accurate calculator who has no illusion. Imperturbability মানে হচ্ছে স্থিরতা, of the accurate calculator who has no illusion. এখানে এই জিনিসটা মানে হচ্ছে আসলে যে এই ব্যক্তিটার মধ্যে একটা কামনেস আছে, এবং এর অ্যাটিটিউডটা হচ্ছে যে খুব খুব নিখুঁতভাবে সব কিছুকে সে মেপে ঝুপে তারপরে কাজ করে, এবং এই ব্যক্তিটার মধ্যে কোনো ভ্রম নেই, এবং সে নিজেকে কোনো ভ্রমের মধ্যেও রাখতে পছন্দ করে না। এ খুব রিয়ালিস্টিক, মানে একজন প্র্যাকটিক্যাল একটা লোক, যে অ্যাকুরেট ক্যালকুলেটর মানে সব কিছু মেপে ঝুপে অনেক চিন্তা ভাবনা করে করে। হি ওয়্যার্স আ হোয়াইট বালগেরিয়ান কস্টিউম, সে একটা সাদা বালগেরিয়ান কস্টিউম মানে পোশাক পরে আছে। জ্যাকেট উইথ ডেকোরেটেড বর্ডার, আর একটা জ্যাকেট পরে আছে যার বর্ডারগুলো ডেকোরেট করা আছে। স্যাশ, স্যাশ মানে হচ্ছে একটা বেল্ট, মানে কোমরে যে একটা এক ধরনের বেল্ট পরা, যে সার্ভেন্ট ছিল তাদের এরকম কোমরে একটা বেল্ট পরতে হতো, সেরকম পরে আছে। আর কি পরে আছে? ওয়াইড
নিকারবকার্স মানে হচ্ছে দেখবে যে এক ধরনের প্যান্ট, যে প্যান্টগুলো বেশ এখনকার যুগে দেখবে মেয়েরা ওই যে পাটিয়ালা প্যান্টসগুলো পরে না, ঠিক সেই রকম ধরনের প্যান্টসকে তখনকার যুগে বলা হতো নিকারবকার্স, এবং সেইগুলো তখন যারা সার্ভেন্ট মানে ম্যান সার্ভেন্ট ছিল তারা পরতো। তো এই ধরনের প্যান্টস বা ট্রাউজার্স সে পরে আছে। অ্যান্ড ডেকোরেটেড গেইটার্স, আর ডেকোরেটেড গেইটার্স মানে এগুলো অনেকটা লেগিংসের মতো দেখতে হয়, কিন্তু পুরোটা পরা হয় না। এটা হচ্ছে পা মানে মোজার মতো পা থেকে ওই অ্যাঙ্কেলের উপর পর্যন্ত প্রোটেক্ট করে। তার মানে এটা লোয়ার লেগের জন্য। আপার লেগের জন্য তো ওই নিকারবকার্স আছে যেটা হাঁটু থেকে কিছুটা নেমে সেইখানে কোচকানো অবস্থায় থাকে এবং ওখানে ঝালর থাকে এবং সেইখান পর্যন্ত শেষ হয়ে যায়, আর বাকি যে পাটা সেটা কাভার করা থাকে এই গেইটার্স দিয়ে। তো এইরকম একটা ড্রেস মানে সে একটা ম্যান সার্ভেন্টের ড্রেস প্রপারলি পরে আছে। হিজ হেয়ার ইজ শেভড আপ টু দ্য ক্রাউন, এবং তার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা আছে। তখনকার যুগে এরকমই হতো যে সার্ভেন্ট আছে তাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, নিট অ্যান্ড ক্লিন দেখায় এবং খুব ফর্মাল দেখায়। তো সেই জন্য নিয়ম ছিল যে যারা সার্ভেন্ট হবে, বিশেষ করে ম্যান সার্ভেন্ট, তাদেরকে চুল ছোট করে কাটতে হবে। এটাতে আরেকটাও সুবিধা ছিল যে বড় চুলের জন্য যে মেনটেনেন্স দরকার, সে মেনটেনেন্সেরও কোনো প্রয়োজন নেই। গিভিং হিম আ হাই জাপানিজ ফোরহেড, এবং তার চুল ছোট করে ছাঁটার ফলে তার পুরো ফোরহেডটা বা কপালটা দেখা যাচ্ছিল এবং সেই কপালটা অনেকটা জাপানিজ ফোরহেডের মতো লাগছিল। তাহলে এত যে আমরা বর্ণনা দিলাম, এই ব্যক্তিটার নাম হচ্ছে, হিজ নেম ইজ নিকোলা, তার নাম হচ্ছে নিকোলা। নাও নিকোলা বলছে, বি ওয়ার্ন ইন টাইম লৌকা, মেন্ড ইয়োর ম্যানার্স। তারপরে সে লৌকার উদ্দেশ্যে বলছে বি ওয়ার্ন ইন টাইম মানে সময়ে আগে বা সময়ে থাকতে সচেতন হয়ে যাও লৌকা। মেন্ড ইয়োর ম্যানার্স মানে তোমার যে ব্যবহার সংশোধন করো, তোমার ব্যবহার ভালো নয়। আই নো দ্য মিস্ট্রেস, আমি মিস্ট্রেসকে জানি। শি ইজ সো গ্র্যান্ড দ্যাট শি নেভার ড্রিমস দ্যাট এনি সার্ভেন্ট কুড ডেয়ার টু বি ডিসরেসপেক্টফুল টু হার। তারপরে নিকোলা বোঝাচ্ছে লৌকাকে যে আমি আমার মিস্ট্রেসকে খুব ভালোভাবে জানি, উনি এতই মহান যে উনি এটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবেন না যে কোনো সার্ভেন্ট তাকে ডিসরেসপেক্ট করতে সাহস করবে। বাট ইফ শি ওয়ান সাসপেক্টস দ্যাট ইউ আর ডিফাইং হার, কিন্তু একবার যদি উনি সন্দেহ করেন যে তুমি ওনার অবাধ্য হচ্ছ, ডিফাইং মানে অবাধ্য হচ্ছ, আউট ইউ গো, তাহলে কিন্তু তুমি আর এখানে থাকবে না, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। লৌকা, আই ডু ডিফাই হার, আই উইল ডিফাই হার, হোয়াট ডু আই কেয়ার ফর হার। লৌকা তখন উদ্যতভাবে বলল, হ্যাঁ আমি তো অবাধ্য হই ওর, আর আমি অবাধ্য হব ভবিষ্যতে। হোয়াট ডু আই কেয়ার ফর হার মানে আমি মিস্ট্রেসের পরোয়া করি না, আই এম নট স্কেয়ার্ড অফ হার। নিকোলা, ইফ ইউ কোয়ারেল উইথ দ্য ফ্যামিলি আই নেভার ক্যান ম্যারি ইউ। তখন সে বললো কি তুমি যদি ফ্যামিলি মানে তার প্রভুর ফ্যামিলির কথা বলছে, তাদের সঙ্গে এইরকমভাবে ঝগড়া করো, তাহলে আমি তোমায় কোনোদিন বিবাহ করতে পারবো না। ইটস দ্য সেম অ্যাজ ইফ ইউ কোয়ারেল উইথ মি, তুমি যদি আমাদের প্রভুর সঙ্গে বা আমাদের প্রভুর ফ্যামিলি মেম্বারের সঙ্গে ঝগড়া করো, তাহলে সেটা আমার সঙ্গে ঝগড়া করারই সমান। ইউ টেক হার পার্ট এগেনস্ট মি ডু ইউ, বলছে তুমি আমার সাথ না দিয়ে তুমি যাদের সেবা করো বা তোমার যারা প্রভু তাদের সাথ দিচ্ছ। নিকোলা সিরিয়াসলি, নিকোলা এবার শান্তভাবে বলল, আই শ্যাল অলওয়েজ বি ডিপেন্ডেন্ট অন দ্য গুড উইল অফ দ্য ফ্যামিলি। তখন সে বোঝাচ্ছে লৌকাকে যে দেখো আমি সবসময়ই এই যে ফ্যামিলি মানে এই যে আমার প্রভু, তাদের গুডউইল মানে সৎ হৃদয়তা বা দয়াশীলতা, তার উপরে ডিপেন্ডেন্ট থাকবো। ওয়েন আই লিভ দ্য সার্ভিস অ্যান্ড স্টার্ট আ শপ ইন সোফিয়া। তারপরে সে বলছে যে আমি এটা যে করছি, আমি এটা ভেবে চিন্তে করছি এবং আমার ভবিষ্যতের প্ল্যানের কথা ভেবে করছি না। সে বলছে আমার ভবিষ্যতে প্ল্যান আছে, সোফিয়া বলে একটা জায়গা যাবে, একটা শহর আছে, সেখানে যে আমি একটা দোকান খুলবো। যখন আমার এখানে সার্ভিস মানে যখন আমি এখানে এই দাসত্ব বা এখানকার কাজ যখন আমার হয়ে যাবে, তখন আমি পরের জীবনটা একটা দোকান সোফিয়াতে দিয়ে চালাবো। তখন দেয়ার কাস্টম উইল বি হ্যাভ মাই ক্যাপিটাল। তখন দেয়ার কাস্টম মানে তাদের ভালো ওয়ার্ড বা তাদের গুড রেফারেন্স, সেইটাই হবে আমার অর্ধেক ক্যাপিটাল। মানে তারা যদি আমার নামে ভালো ভালো কথা বলে তাহলে আমার ব্যবসাটা ভালোভাবে চলবে। দ্য ব্যাড ওয়ার্ড উড রুইন মি। আর তারা যদি আমার নামে খারাপ কথা বলে যে না ও আমাদের এখানে যখন কাজ করতো তখন ভালো লোক ছিল না,
তাহলে আমার ব্যবসাটা যেটা করব সেই ব্যবসাতে আমি কোনো দিনও সফলতা পাবো না, আমি ধ্বংস হয়ে যাব। তো তুমি যদি এরকম করো তাহলে সেটাতে আমার রেপুটেশন খারাপ হবে। আমার রেপুটেশন খারাপ হলে আমি যে বলছি যে আমি লাইফে পরে একটা দোকান খুলবো, তাহলে সেই দোকানটা আমি চালাবো কীভাবে? লৌকা, ইউ হ্যাভ নো স্পিরিট। তখন লৌকা বলছে কি তোমার কোনো সাহসই নেই। আই শুড লাইক টু সি দেম ডেয়ার সে আ ওয়ার্ড অ্যাগেনস্ট মি। তখন সে বলছে আমি এটা দেখতে চাই যে তারা কীভাবে আমার বিরুদ্ধে একটা কথা বলার সাহস করে। আমি দেখবো তো, মানে ও বলছে আমি দেখি তো কীভাবে তারা বলে। নিকোলা পিটিংলি, নিকোলা তখন করুণভাবে বলল, আই শুড হ্যাভ এক্সপেক্টেড মোর সেন্স ফ্রম ইউ। আমি তো জানতাম তুমি একজন খুব বুদ্ধিমতী মেয়ে। সেন্স মানে বুদ্ধিবৃত্তি। তো আমি তোমার মতো একটা মেয়ের কাছ থেকে আরও বেশি বুদ্ধিবৃত্তি এক্সপেক্ট করেছিলাম বা আশা করেছিলাম লৌকা। বাট ইউ আর ইয়াং। তখন বলছে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যেহেতু তুমি যুবতী, তোমার বয়স কম, সেজন্য তুমি কি বলছো বা কি করতে যাচ্ছ সেটার সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। লৌকা, ইয়েস, অ্যান্ড ইউ লাইক মি দ্য বেটার ফর ইট ডোন্ট ইউ। বলে কি হ্যাঁ ঠিকই বলেছো, আমার বয়স কম, আর ঠিক এই কারণের জন্যেই তো তুমি আমাকে পছন্দ করো, তাই নয় কি? বাট আই নো সাম ফ্যামিলি সিক্রেটস দে উডন্ট কেয়ার টু হ্যাভ টোল্ড, ইয়াং অ্যাজ আই অ্যাম। বললো যতই আমার বয়স কম হোক, কিন্তু আমি এমন কিছু ফ্যামিলি সিক্রেটস জানি যেটা তারা কোনোদিনও চাইবে না যে বাইরে আসুক। লেট দেম কোয়ারেল উইথ মি ইফ দে ডেয়ার। নাও যেহেতু আমি ফ্যামিলি সিক্রেটস জানি, তাহলে তাদেরকে আমার সঙ্গে ঝগড়া করতে দাও, তাহলে আমি তাদের ফ্যামিলি সিক্রেট সেগুলো সব রিভিল করে দেবো। দেখি তো তারা এটা করতে পারে কি না। নিকোলা, উইথ কম্প্যাশনেট সুপিরিয়রিটি। কম্প্যাশন মানে সহানুভূতিশীলভাবে, কিন্তু একটু সুপিরিয়রিটি মানে এমন একটা গার্জেনের মতো ভাব করে, শ্রেষ্ঠত্ব দেখিয়ে, মানে এমন একটা ভাব করে যে সে বেশি বোঝে, এরকম একটা ভাব করে সে বলল, ডু ইউ নো হোয়াট দে উড ডু ইফ দে হার্ড ইউ টক লাইক দ্যাট। বললো কি লৌকা, তুমি জানো তুমি আমার সঙ্গে তাদের ব্যাপারে এইভাবে কথা বলছো, এরা যদি তারা জানতে পারে এরকম কথা তাদের ব্যাপারে বলছো, তুমি জানো তারা কি করবে? লৌকা, হোয়াট কুড দে ডু। বলো কি করতে পারে তারা? নিকোলা, ডিসচার্জ ইউ ফর আনট্রুথফুলনেস। বলো প্রথম কথা তোমাকে চাকরি থেকে বরখাস্ত করবে, যেহেতু তুমি তাদেরকে আনট্রুথফুলনেস মানে এখানে অসম্মান করা, যে তুমি তাদেরকে মিথ্যা অপবাদ দিয়েছো বা তাদেরকে অসম্মান করেছো। হু উড বিলিভ এনি স্টোরিজ ইউ টোল আফটার দ্যাট। নাও এইরকম একটা কলঙ্ক দিয়ে তোমাকে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয় যে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ, তারপরে তুমি যাই বলো ওদের ব্যাপারে সেগুলো কেউ বিশ্বাস করবে? তুমি তো ইউ আর জাস্ট আ সার্ভেন্ট। তোমার কথা বিশ্বাস করবে না আমার যারা প্রভু, যারা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করে তাদের কথা লোকে বিশ্বাস করবে? হু উড গিভ ইউ অ্যানাদার সিচুয়েশন। আর তাছাড়া তোমাকে আর একটা চাকরি কে দেবে? সবাই তো ভাববে যে তুমি মিথ্যা অপবাদ দাও, তুমি তোমার মনিবকে অসম্মান করো, তুমি তার কোনো চাকরিও পাবে না। Who in this house would dare be seen speaking to you ever again? তোমাকে যদি একবার এরকম বরখাস্ত করা হয়, এই বাড়ির আর যত মেম্বার্স আছে তারা কেউ তোমার সঙ্গে কথা বলার সাহস পাবে? How long would your father be left on his little farm? না এখানে একটু বলিনি, এই যে লৌকা তার বাবা সে একটা ছোট্ট ফার্ম চালায়, মানে ফার্মের মালিক। বলছে তুমি যদি এরকম করো তাহলে আমাদের যে মনিব তারা তো ভীষণ শক্তিশালী, তারা তোমার বাবার কাছ থেকে ওই ফার্মটাও কেড়ে নেবে। বলছে তাহলে তোমার বাবা আর কতদিন ওই ফার্মটা চালাতে পারবে? শি ইমপেশেন্টলি থ্রোজ অ্যাওয়ে দ্য এন্ড অফ আ সিগারেট। এটা শুনে আর বেশি শুনতে পারলো না লৌকা। সে তখন অধৈর্য হয়ে সিগারেটটা মাটিতে ফেলে দিল, অ্যান্ড স্ট্যাম্পস মানে পদদলিত করা অনেক, এবং সেটাকে নিভিয়ে দিল আর কি। চাইল্ড, you don't know the power of such high people have over the like of you and me. তখন সে আরও ভালোভাবে বোঝাচ্ছে, চাইল্ড বলে সম্বোধন করছে, বলছে বেটা তুমি জানো না এই সমস্ত লোকের সোসাইটিতে কত পাওয়ার আছে। দ্য পাওয়ার সাচ হাই পিপল হ্যাভ, স্পেশালি আমাদের মতো যারা গরিব, এই গরিবদের উপরে এই যে আমার প্রভু তাদের অনেক বেশি ক্ষমতা আছে বলে তারা গরিবদেরকে খুব সহজেই পদদলিত করে দিতে পারবে, তুমি কিচ্ছু করতে পারবে না। when we try to rise out of a poverty against them, পভার্টি মানে দারিদ্রতা, তুমি যদি তাদের বিরুদ্ধে গিয়ে তুমি এই তোমার দারিদ্রতা ঘোচাতে চাও, তাহলে এই যে মনিব
এবং তাদের স্টেটাসের যে সমস্ত লোকজন আছে তাদের এত ক্ষমতা আছে যে তোমাকে ধ্বংস করে দিতে পারে। মানে ও বোঝাতে চাইছে তুমি ওদের সঙ্গে কিন্তু কন্ট্রাডিক্টে বা ঝগড়াতে যেও না। হি গোজ ক্লোজ টু হার অ্যান্ড লোয়ার্স হিজ ভয়েস। তারপরে সে তার খুব কাছে গিয়ে একটু আস্তে করেই বলল, লুক অ্যাট মি 10 years ইন দ্য সার্ভিস। বলো আমার দিকে তাকাও, দেখো আমি 10 বছর ধরে কাজ করছি। ডু ইউ থিঙ্ক আই নো নো সিক্রেটস? তারপরে বললো, তোমার কি মনে হয় আমি কোনো সিক্রেটস জানি না? আই নো থিংস অ্যাবাউট দ্য মিস্ট্রেস দ্যাট শি উডন্ট হ্যাভ দ্য মাস্টার নো ফর 1,000 লিভার্স। বলো কি আমি এমন সিক্রেটস জানি? কার ব্যাপারে? মিস্ট্রেসের ব্যাপারে। যে সেই মিস্ট্রেসকে আমি যদি হুমকি দিই যে আমি কিন্তু মাস্টারকে আপনার এই সিক্রেটস বলে দেবো, তাহলে আমার মিস্ট্রেস আমাকে 1,000 লিভার্স, মানে একটা কারেন্সি, সেই সময় বুলগেরিয়ান কারেন্সিকে বলা হতো লিভার্স। লিভার্স হচ্ছে প্লুরাল আর লিভার হচ্ছে সিঙ্গুলার। তো বলছে তাহলে উনি আমাকে 1,000 লিভার্স দিতে প্রস্তুত হয়ে যাবেন। I know things about him that she wouldn't let him hear the last of for 6 months if I babble them to her. বলছে আর আমি আমার মাস্টারের সম্পর্কেও এমন কিছু সিক্রেটস জানি। ব্ল্যাবড মানে মুখ খোলা বা ফাঁস করে দেওয়া। সেটা যদি আমি মিস্ট্রেসের কাছে ফাঁস করে দিই না, তাহলে মিস্ট্রেস আমার মাস্টারকে 6 মাস ধরে কথা শোনাবে বা বিরক্ত করবে বা তাকে গালাগালি দেবে। I know things about Raina that would break off her match with Sergius. বলছে আর রাইনার ব্যাপারে আমি কিছু সিক্রেটস জানি, যে সেটা যদি আমি ফাঁস করে দিই তাহলে রাইনার সঙ্গে সার্জিয়াসের এই যে বিয়ে হবার কথা আছে সেটা পর্যন্ত ভেঙে যেতে পারে। তাহলে তুমি কি বলছো? মানে সিক্রেটস শুধু তুমিই জানো, আমি জানি না? আমিও জানি। লৌকা টার্নিং অন হিম কুইকলি। লৌকা এই কথাটা শুনে চট করে তার দিকে এবারে ঘুরে দাঁড়ালো। তারপর বললো, হাউ ডু ইউ নো? আই নেভার টোল্ড ইউ। এই রাইনার কথাটাতে মানে রাইনা আর ক্যাথরিন তারা দুজনায় যে একটা সার্বিয়ান সোলজারকে আশ্রয় দিয়েছিল এবং তাকে পালাতে সাহায্য করেছিল, সেটা আমরা অ্যাক্ট 1-এ দেখেছি। এবং লৌকা যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন অটোম্যানের উপরে সে পিস্তলটা দেখেছিল এবং পিস্তলটা দেখেই সে আঁচ করে নিয়েছিল, কারণ আমরা দেখেছিলাম তখন বাড়ি থেকে বেরোনোর সময় মানে রাইনার রুম থেকে বেরোনোর সময় সে মুচকি হেসে রুম থেকে বেরিয়েছিল। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে লৌকা এটার আভাস পেয়ে গেছিল যে সেই সার্বিয়ান পলাতক সোলজারটাকে রাইনাই আশ্রয় দিয়েছে। এটা সিক্রেট ছিল একটা। তো সে তো এটা জানতো, কিন্তু সে যখন দেখলো যে নিকোলাও এই ব্যাপারটা জানে, তখন সে বললো কি তুমি কিভাবে জানলে? আমি তো তোমায় কোনো দিন বলিনি। না, এখানে নিকোলা আমরা আগেই পেয়েছি, তার প্রচণ্ড বুদ্ধি আছে, সে চারিদিকটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। সেও হয়তো এরকম তার প্রখর পর্যবেক্ষণ ক্ষমতার জন্য এই সিক্রেটটা জানতে পেরেছিল। তো সেই জন্য সে বললো, নিকোলা ওপেনিং হিজ আইস কানিংলি, সে খুব ধূর্তভাবে তার চোখগুলো খুলে বললো, সো দ্যাটস ইউর লিটল সিক্রেট ইজ ইট? বললো আচ্ছা, তুমি এই সিক্রেটটার উপরে নির্ভর করে এত লাফাচ্ছ। আই থট ইট মাইট বি সামথিং লাইক দ্যাট। তখন নিকোলা বলছে, আমিও বুঝতে পারছিলাম যে তুমি এরকমই হয়তো কিছু ভাবছো, যে তুমি তো একটা বিরাট সিক্রেট জানো, সেই সিক্রেটটার উপরে নির্ভর করে তুমি তোমার প্রভুদের ব্ল্যাকমেল করতে পারবে এবং তাদের সঙ্গে যা ইচ্ছা ব্যবহার করতে পারবে। ওয়েল, ইউ টেক মাই অ্যাডভাইস। বলো কি ঠিক আছে, তুমি যদি এটা ভেবে থাকো সেটা কিন্তু ভুল ভাবছো, আমার অ্যাডভাইসটা বা উপদেশটা তুমি নাও অ্যান্ড বি রেসপেক্টফুল। যতই তুমি সিক্রেট জানো, তুমি তা সত্ত্বেও আমি বলবো যে রেসপেক্টফুল, মানে তোমার মনিবদের সম্মান করতে শেখো। অ্যান্ড মেক দ্য মিস্ট্রেস ফিল দ্যাট নো ম্যাটার হোয়াট ইউ নো অর ডোন্ট নো। আর তোমার মিস্ট্রেসকে এইরকম ফিল করাও বা এইরকম বিশ্বাস দেওয়াও যে এটা ম্যাটার করে না তুমি কি জানো বা কি জানো না। দে ক্যান ডিপেন্ড অন ইউ টু হোল্ড ইউর টাং অ্যান্ড সার্ভ দ্য ফ্যামিলি ফেথফুলি। তারা যাতে এটা বিশ্বাস করে যে তুমি যাই জানো বা না জানো, তারা যেন তোমাকে ভরসা করতে পারে যে তুমি তোমার মুখ কোনো দিন খুলবে না এবং বিশ্বস্তভাবে তাদের পরিবারের সেবা করবে। এই বিশ্বাসটা তোমাকে তোমার মনিবদের থেকে অর্জন করতেই হবে। দ্যাটস হোয়াট দে লাইক, এটাই তারা পছন্দ করে। অ্যান্ড দ্যাটস হাউ ইউ উইল মেক মোস্ট আউট অফ দেম। আর ঠিক এরকম যদি করো, তার মানে মনিবরা যদি তোমার উপরে খুশি থাকে, এইটাই হচ্ছে একমাত্র উপায় তাদের কাছ থেকে প্রফিটেবল বা লাভজনক কিছু পাওয়ার। লৌকা উইথ সার্চিং স্কর্ন
লৌকা তখন সার্চিং স্কর্ন মানে অবজ্ঞা করা, মানে লৌকা নিকোলার দিকে তাকালো এবং খুব অবজ্ঞার সাথে তাকালো। তারপর বললো, ইউ হ্যাভ দ্য সোল অফ এ সার্ভেন্ট। নিকোলা বললো কি, তোমার সোলটাই না, আত্মাটাই একটা সার্ভেন্ট বা চাকরের আত্মা, মানে তুমি ভাবোই চাকরের মতো। আমি কিন্তু সেরকম নই। নিকোলা কমপ্ল্যাসেন্টলি, নিকোলা এটাকে ভাবলো যে তার প্রশংসা করছে। সে তখন আত্মতুষ্টিতে বা সন্তুষ্ট হয়ে বললো, ইয়েস, দ্যাটস দ্য সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস। তখন বললো, হ্যাঁ, আমি এরকমই ভাবি, এবং আমি যে প্রফেশনে, যে পেশাতে আছি, এই পেশাতে সফল হওয়ার গোপন রহস্যই হচ্ছে এটা, যে তোমার প্রভুদের প্রতি তুমি বিশ্বস্ত থাকো। আ লাউড নকিং উইথ আ হুইপ হ্যান্ডেল অন এ উডেন ডোর, এরকম তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। তখন চাবুকের একটা হ্যান্ডেল দিয়ে মনে হলো কেউ ওই উডেন ডোরের ওপরে খুব জোরে জোরে করাঘাত করছে। আউটসাইড দ্য লেফট ইজ হার্ড, এবং সেই আওয়াজটা বাইরের থেকে এবং বাঁ দিক থেকে আসছে। মেল ভয়েস আউটসাইড, তখন বাইরের যে কণ্ঠস্বর সে বলল, হোলা হোল্লা দেয়ার নিকোলা, মানে খুব চিৎকার করে একজন নিকোলাকে ডাকলো। লৌকা, মাস্টার ব্যাক ফ্রম দ্য ওয়ার। লোকে এই কণ্ঠস্বরটা চিন্তা করে বলল, আরে এটা তো আমাদের প্রভু, তাহলে কি যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ থেকে ফিরে এলেন? নিকোলা কুইকলি, তখন চট করে নিকোলা বলল, মাই ওয়ার্ড ফর ইট লৌকা, দ্য ওয়ার ইজ ওভার। লোকে বলে, বিশ্বাস করো, আমাদের প্রভু যখন ফিরে এসছেন তার মানে এটা নিশ্চিত যে যুদ্ধ শেষ হয়ে গেছে। অফ উইথ ইউ অ্যান্ড গেট সাম ফ্রেশ কফি, বলে এখনই যাও আর কিছু ফ্রেশ কফি নিয়ে এসো। হি টার্নস আউট ইন টু দ্য স্টেবল ইয়ার্ড, এই ইনস্ট্রাকশনটা লৌকাকে দিয়ে সে স্টেবল ইয়ার্ডের দিকে অগ্রসর হলো দরজাটা খোলার জন্য। লৌকা, অ্যাজ হি পুটস দ্য কফি পট অ্যান্ড দ্য কাপস আপন দ্য ট্রে। আমরা এখানে দেখেছি যে টেবিলের উপরে যে কাপ এবং ট্রেগুলো রাখা ছিল সেটা ব্রেকফাস্ট অলরেডি কেউ করে নিয়েছে, তার মানে এখানে অবভিয়াসলি ক্যাথরিন আর রায়না হয়তো করেছে। তো সেইগুলো ট্রের মধ্যে আবার নিতে নিতে অ্যান্ড ক্যারিজ ইট ইনটু দ্য হাউস, এবং সেগুলোকে বাড়ির মধ্যে নিয়ে যেতে যেতে লৌকা মনে মনে এই কথাটা ভাবছে। সে ভাবছে, ইউল নেভার পুট দ্য সোল অফ এ সার্ভেন্ট ইনটু মি। সে বলল, তুমি যতই দাসত্ব প্রথাকে পছন্দ করো বা তুমি যতই চাকরের মতো নিজেকে ভাবো, আমি কিন্তু কোনোদিনও তোমার মতো হতে পারবো না বা তোমার মতো ভাবতে পারবো না। তেমন বোঝা যাচ্ছে লৌকা সে একজন অ্যাম্বিশিয়াস গার্ল, এবং সে উঁচু স্তরে যারা আছে তাদেরকে এক প্রকার ঘৃণা করে, এবং সে উঁচু স্তরের কাউকে বিবাহ করে সেই স্তরে পৌঁছাতে চাইছে। মেজর পেটকফ কামস ফ্রম দ্য স্টেবল ইয়ার্ড ফলোড বাই নিকোলা। দেখা গেল ওই দরজা খুলে যে সামনে দাঁড়িয়েছিলেন উনি হচ্ছেন মেজর পেটকফ। মেজর পেটকফকে স্টেবল ইয়ার্ডের মধ্যে আসতে দেখা গেল, ফলোড বাই নিকোলা, তার পিছনে পিছনে নিকোলা। He is a cheerful, excitable, insignificant, unpolished man of about 50. এবারে মেজর পেটকফ সে কীরকম দেখতে, সে কীরকম ভাবনা চিন্তা করে, সে কীরকম ব্যক্তি বা তার ব্যক্তিত্ব কীরকম, সেটার একটু আভাস আমরা এখান থেকে পাবো। সে বেশ চিয়ারফুল, মানে হাসি খুশি বা প্রফুল্ল একজন মানুষ। এক্সাইটেবল, খুব উত্তেজনাপূর্ণ। ইনসিগনিফিকেন্ট, কিন্তু খুবই সাধারণ। আনপলিশ, মানে অমার্জিত বা চাকচিক্যহীন, এবং তার বয়স হচ্ছে মোটামুটি 50। তাহলে সে একজন অমার্জিত বা চাকচিক্যহীন, কিন্তু তার মধ্যে যথেষ্ট উত্তেজনা আছে, খুবই সাধারণ একজন হাসি খুশি মানুষ। ন্যাচারালি আনঅ্যাম্বিশিয়াস, ওর স্বভাব হচ্ছে সে খুব একটা উচ্চাকাঙ্ক্ষী নয়, আনঅ্যাম্বিশিয়াস একটা পার্সন, এক্সেপ্ট অ্যাজ টু হিজ ইনকাম অ্যান্ড হিজ ইম্পর্টেন্স ইন লোকাল সোসাইটি। কিন্তু দুটো জিনিসে সে যথেষ্ট গুরুত্ব দেয় বা কদর করে, সেটা হচ্ছে তার রোজগারকে, মানে তার টাকা পয়সা খুব ভালো লাগে, আর হিজ ইম্পর্টেন্স ইন লোকাল সোসাইটি, মানে স্থানীয় সমাজে তার গুরুত্ব কতটা, সেটার উপরে তার খুব অ্যাম্বিশন আছে। মানে সে চায় লোকাল সোসাইটিতে তার নাম ডাক হোক, এবং পয়সার প্রতি তার বিশেষ লোভ আছে। বাট জাস্ট নাও গ্রেটলি প্লিজড উইথ দ্য মিলিটারি র্যাঙ্ক which the war has thrust on him as a man of consequence in his town. এই মুহূর্তে সে ভীষণ খুশি আছে। তার কারণটা হচ্ছে মিলিটারি একটা উচ্চ পদস্থ কর্মচারী, সে একজনকে মেজর, এবং মিলিটারিতে তার বেশ কদর আছে, তার বেশ গুরুত্ব আছে, এবং এই ব্যাপারটা সে এখন বেশ খুশি। which war has thrust on him, এবং এই হঠাৎ করে গুরুত্বটা কী কারণে পেয়েছে, সেটা হঠাৎ করে যুদ্ধ শুরু হওয়ার ফলে এক প্রকারের যুদ্ধ তার উপরে জোর করে চাপিয়ে দিয়েছে, সে এটা চায়নি। থ্রাস্ট মানে চাপিয়ে দেওয়া। অ্যাজ আ ম্যান অফ কনসিকুয়েন্স ইন হিজ টাউন, মানে সে এখন তার শহরে বেশ একজন রেসপেক্টেড ইম্পর্ট্যান্ট ফিগারে পরিণত হয়েছে। দ্য ফিভার অফ
plucky patriotism which the Serbian attack roused in all the Bulgarians. Now, plucky মানে সাহসী বা তেজি, আর পেট্রিয়টিজম মানে আমরা জানি স্বদেশপ্রেম। তো বলছে এই যে সার্বিয়ান মানে সার্বিয়া বুলগেরিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, তো এই সার্বিয়ানরা যখন বুলগেরিয়াকে অ্যাট্যাক করে তখন এই বুলগেরিয়ার যারা বাসিন্দা তাদের মধ্যে হঠাৎ করে পেট্রিয়টিজম মানে দেশ প্রেম বা স্বদেশ প্রেম এবং সাহস চলে আসে, এবং সেটা একটা জ্বরের মতো বলছে, এবং সেই দেশপ্রেম এবং সাহসের জ্বরের ফলেই হ্যাজ পুলড হিম থ্রু দ্য ওয়ার্ল্ড, সে এই যুদ্ধে মেজর পদে উন্নীত হয়েছে।